দ্য থটফুল বেঙ্গলির মিউজিক ক্রিয়েশনের অন্যতম কাণ্ডারি কেডিদাকে পেয়ে গেছি আমরা। এখন আড্ডা দেবো, গল্প করব, অনেক কিছু জানবো তার ক্রিয়েশন সম্পর্কে। কেডিদা, প্রথমেই তো স্বাগত জানাই আজকের আড্ডায়। তোমার থেকেই শুনবো তোমার এই ক্রিয়েশন থটফুল বেঙ্গলিকে কিভাবে আলোকিত করে চলেছে। বেঙ্গলি তো জন্ম থেকেই বেঙ্গলি, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো থটফুলনেসটা এসছে হচ্ছে দুটো মানুষ আগে, মানে ওনাদের নাম নেব, সেটা হচ্ছে আমার পাশে এসে কর্ণধার আর একজন কর্ণধার আছেন কৃষক, নিশ্চয়ই আগে আলাপ হয়েছে। তো প্রথম কথা তো দাদাদের মাথা কাজ করেছে, দাদারা ভেবেছে জিনিসটা, অ্যান্ড সব থেকে গ্রেটফুল যে দাদারা আমাদের ভারতবর্ষের থেকে ভাবতে পারেনি, তার বাইরে গিয়ে ভেবেছে। তো এই দিক থেকে আমরা অনেক পিছিয়ে শিল্পী, শিল্পীরা তো একটু পিছিয়ে থাকে বরাবর, হয়তো এবার বদলটা আসছে। শিল্পীদের আগে এই যে বসে আছি সামনে এত সুন্দর করে একসাথে, তো আমাদের কাজ তো হলো সেই 2014 বা 15 থেকে কাজ, মানে কাজ করা আলোচনা করেছিলাম, তারপর 20 থেকে স্টার্ট হলো। অনেক বড় অনেক 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 কাজ হয়েছে আমাদের, অ্যান্ড আলটিমেটলি আমরা কাজটা যে মানুষদের কাছে পৌঁছাতে পেরেছি, বারবার পৌঁছাতে পেরেছি, কিন্তু তখন আর সেইভাবে সামনে আসে, বোঝাই যায় যে একটা তখনকার যে সরকার ছিল সেখান থেকে একটা চাপ সৃষ্টি হয়েছিল, তার ফলে আসেন, ঠিক আছে, কিন্তু ওই যে শিল্প তো কখনো রুখে দেওয়া যায় না কখনো, বা শিল্পী মুখ চুপ করা যায় একদম। তো সেইখান থেকে করতে 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 ঠিক মুখের মধ্যে থেকে সিলেক্টটা একটা টাইমে সরে গিয়ে এবার বলতে শুরু করলাম। এই যে প্রত্যেকদিন নিজের কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলোকে সামলানো, এটা তো একটা অন্যতম একটা, দেখো যদি আমরা ভাবি যে সারাদিনের পর আমি একটুখানি ফাঁকা সময়ে একটু আরাম করব, সেই টাইমটাতে তুমি করেছো থটফুল বেঙ্গলির জন্য কন্টেন্ট ক্রিয়েশন। তো সেটা থটফুল বেঙ্গলির জন্য করিনি, আমি থটফুল বেঙ্গলি হয়ে করেছি। কারণটা হচ্ছে কি, আমরা একটা কাজগুলো করেছি না, সত্যি কথা বাই হার্ট করেছি, ইমোশন ছিল আমাদের, ঠিক আছে, কারণ আমরা তো খুব নগণ্য মানুষ, আমাদের বলার ভাষা কিন্তু ওই মিউজিক, ঠিক আছে। তো সুতরাং তারপর যখন আমাদের চিন্তা ভাবনাগুলো বা আমাদের বলার বক্তব্যগুলো যখন দাদাদের কাছে বললাম, দাদারা বলে বলো না, দেখি না কি হয়। এই যে দেখি না কি হয়, এই সাহসটা দেওয়া, ওই ইন্সপিরেশনটাই এটা অনেক থেকে গেছে। চুপচাপ ছিলাম তখন, যখন কাজ করতাম চুপচাপ ছিলাম, কোনো কাজের প্রেশার ছিল না, সত্যি কথা। মাঝে মাঝে শুধু দাদারা বলতো, আরো যারা ছিল, রমজিৎ দা, কেশব দা, কেডি কাজে আরেকটু ছাঁচটা বাড়াও। তো ওই ছাঁচটা কাজে আবার যেই বাড়িয়েছি, তখন ওরাই বললো ব্যাস, আর কিছু চাই না, দিয়ে দাও এবার। মানে ইন্সপিরেশন গাইড দুটোই পাচ্ছে। হ্যাঁ, মানে গাইডেন্সটা তো লাগবে, কারণ নিশ্চয়ই সাহস দরকার, বললাম যেটা। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, মানে আমরা যখন গানগুলো করেছি, আমরা রাতের পর রাত কাটিয়েছি দাদাদের সাথে, মানে রাত জেগে কাজ বলতে চাইছো, কাজ মানে রাত্রি 4টের সময় দাদা ফোন করছে, কেডি আমার এই জায়গাটা এটা লাগবে, আমি উল্টে বলছি দাদা আমি এই জায়গাটা দিতে ইচ্ছে করছে না, এই যে সুন্দর করে একটা, ওখান থেকে রিজভু বলে আরেকজন আছে যে আমাদের লিরিক্স গুলো করেছে, কম্পোজিশনস গুলো করেছে, সবকিছু এই যে টিমের মধ্যে কথাবার্তা চলছে রাতের পর রাত, ঠিক আছে, আমাদের বাড়ির পরিবারগুলো হাঁ করে তাকিয়ে থাকতে করছে এটা, ঠিক আছে। সেই মনে আছে কেডি আমাদের খাও ধরমের ক্ষীরের টিউন, খাও ধরমের ক্ষীর, ইনকিলাব না রায় তকবীর, হও ফেজ ঢাকা শির নাহি ভয়, ভুলিয়া ফিমের জ্ঞান ও জোটে আগোয়ান, আমাদের সেই বহিরাগত। হ্যাঁ হ্যাঁ, দাদা যেটা বলছেন মোস্টলি ইম্পর্টেন্ট, মানে ওগুলো হচ্ছে কিন্তু আমাদের ভাইরাল হওয়া শুরু। এবার ভাইরাল হওয়া মানে আমাদের শিল্পীদের কাছে একটা জিনিস, মানুষের কাছে পৌঁছানো, রেকগনাইজড। নিজেদের ওই কাজগুলো মানুষরা যখন মানে শেয়ার করছে, যখন মানে শেয়ার করা তো শুধু শেয়ার বাটনে শেয়ার নয়, নিজেদের আবেগগুলোকে এর মাধ্যমে রিলেট করছে, করতে করতে যখন এলো, আমরা সম্ভবত 2021-এ আমরা টাইটেল ট্র্যাকটা করলাম যখন, জয় জয় শ্রীরাম, সেইটা তুমি ওইটা ধরছো তো, জয় জয় শ্রীরাম বলো, জয় জয় শ্রীরাম, হুমকি দিয়ে মানুষ কেনার বন্ধ যে দোকান, জয় জয় শ্রীরাম বলো, জয় জয় শ্রীরাম, বর্ষা এবার গেরুয়া রঙে উঠবে জয় গান, জয় জয় শ্রীরাম। তারপর আমার আরেকটা মনে পড়লো, একটা মানে রাজনৈতিক দিক থেকে কোনো র্যাপ সং ওইভাবে আমার শোনা ছিল না, যেটা করেছিলাম আমরা, যে
ডা-ডা-ডা-ডা, আড্ডা-ডা-ডা-ডা, বাংলা এবার হাসছে, দাদা এবার আসছে। ডা-ডা-ডা-ডা, আড্ডা-ডা-ডা। আচ্ছা। বাংলা দেখো হাসছে, দাদা এবার আসছে, দাদা এবার আসছে, দাদা এবার আসছে, চারিদিকে গেরুয়া, বাংলা দেখো হাসছে, দাদা এবার আসছে। এবার এইগুলো না আমাদের খুব মৌখিক ছিল, মানে হ্যাঁ। কনভারসেশনে ছিল, আমরা যদি এইরকম কিছু করি। হুম, হঠাৎ করে হয়তো রিভো বললো যে দাদা দাঁড়াও, আমাকে আধা ঘন্টা সময় দাও, আমি লিখি। হুম, আমার ওখান থেকে বিট চলছে ওখানে, যে মানে কি হুম, বিট কি মিউজিক হুম। চলছে, দাদারা ওখান থেকে নিজেদের ইনপুট দিচ্ছে যে আচ্ছা এটাকে ইনক্লুড করা যায়, এটাকে হুম। ইনক্লুড করা যায়, করে করে পুরো হুম। টিম ওয়ার্কটা এলো। টিম ওয়ার্কটা এসে যখন তুমি- একটা তুমি- জায়গায় দাঁড়ালো, তুমি টিম ওয়ার্ক যখন বলছো, এই হাজারবার এডিটের কথা বোধহয় আমাদের দর্শকদের বলতে ভুলে যাচ্ছ, এবং হুম। তাতে যে মাথাটা ঠান্ডা রেখেছো তার জন্য আমারই মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় ভাবলে। না না মাথা গরম করতেই হবে, কারণ না কাজগুলোর মধ্যে একটা আগুন ছিল, হুম, বুকের আসলে আগুন, কাজগুলো বুকের জ্বালাটা মানুষ ছিল। কাজগুলো মানুষ আজকে দেখতে পাচ্ছে, কিন্তু কাজের পেছনের গল্পগুলো জানে না। সেই গল্পগুলো জানলে আমার মনে না, না, হয় সত্যি মানুষ কথা, আরো আমাদের- বেশি করে রিলেট করবে। আমাদের ঘামটা ছিল আমাদের শরীরের ওই কাজগুলোর মধ্যে, যার ফলে কিন্তু আমাদের লাস্ট এই ফাইন চোর গানটা সম্ভবত আমি ভুল না হতে পারলে 29 লক্ষ মানুষ শেয়ার করে যায়। হ্যাঁ, আমরা প্রচুর হুম। রিলসে দেখেছি, অ্যান্ড দেখে কিন্তু হুম, আনন্দ। আর সব থেকে আমি ভাস্বরদার একটা কথা বলবো, আমার এর আগে কোনো একটা ইন্টারভিউতে ভাস্বরদারই বলেছিল, কথাটা আমার এত মনে সুন্দরভাবে গেঁথেছে, যে এবারে নির্বাচনের পর আমরা যেটা দেখতাম যে মানুষ হয়তো কাদা ছোড়াছুড়ি বা বোমাবাজি এগুলো চলতো, ঠিক আছে, এবারে মানুষ সেই ক্ষোভটা উঠে দিয়েছে গান দিয়ে, গান দিয়ে মানে পোস্ট করে করে করে। আগে আগে আমরা যদি ফিরে যাই, কেডি যেটা হুম। বলছে 2021-এ আগে বাংলার এই যে চিন্তার, এই যে আমরা এই নিয়েও কথা বলবো, হুম, যে চিন্তার জায়গা ছিল কি, যদি কেউ যেতে সে কারোর বাড়িতে আগুন লাগাবে, কারোর শ্লীলতাহানি হবে, কারোর টাকা চুরি হবে, সেই হুম। জিনিসটাই যে ফাইল চোর কেডি বললো, হুম, ওই যে বিট, হুম। হ্যাঁ, নন্দীগ্রামের দামাল ছেলে ভবানীপুরে এসে ওপেন চ্যালেঞ্জ এমন দিল, পিসি গেল ফেসে। ফাইল চোর মানে ওই বিটে লোকে বাইরে নাচছে কিন্তু কারো বাড়িতে হুম। আগুন লাগাচ্ছে না, হুম। কারোর মানে কারোর টাকা ছিনিয়ে নিচ্ছে না, হুম। কারোর গাড়ি ভাঙছে না। তো এটা একটা বিশাল বড় ট্রান্সফরমেশন, রেভলিউশন যদি বলে। মিউজিকের স্থাপন হ্যাঁ, হিসেবে এটাই সত্যি তো তাই। সবথেকে বড় পাওনা হুম, আমাদের। এবং মিউজিকের তো এটাই কাজ, হ্যাঁ, তোমার হ্যাঁ, কান্নাকেও বের করবে, তোমার দুঃখকে, রাগকে, যন্ত্রণাকে, সবকিছুকেই সুন্দরভাবে মিলিয়ে মিশিয়ে বের করে মিলিয়ে দেবে। মিশে। এবার যেহেতু রাজনৈতিক রংটা ছিল, হুম, এখানে তো মানে আগে সরকারের ক্ষেত্রে এই কাজগুলো হচ্ছে রাজনৈতিক রং, আমাদের ক্ষেত্রে তো আমাদের বলার ভাষা মানে তুমি বলছো মানুষের কথা বলাটা রাজনৈতিক রং, তাই তো? ছিল। মানে তোমার বাড়ি জ্বালিয়ে দিলে আমি যদি প্রতিবাদ করি, হুম, তো সেটা একটা বাড়িতে রাজনৈতিক। তো অনেক পরের ব্যাপার, মানে সামান্য একটা গান করে যখন আমি ছাড়ছি মানুষের কাছে, 100 কিছু বলতে যাচ্ছি, সেটা যখন ব্লক করে দেওয়া হয় দিনের পর দিন। আচ্ছা, ঠিক আছে? এরকম ব্লক করে দেওয়ার কোনো আসছে, ঘটনা আছে? আসবে, এটা না সব থেকে ভালো বিশ্লেষণ বলে আচ্ছা, রাখা। আচ্ছা। ঠিক আছে, তো হ্যাঁ, সত্যি তো, এত বড় একটা কাজ যখন হয়ে উঠেছে, প্রতিবন্ধকতা বাধা তো ছাড়া তো থাকবেই। হয়নি, না, ধমকের সুর ছাড়া হয়নি। হুম, হুম, তো ফাইলচোর বললো, তো এই যে ফাইলচোরের ডিজে হুম। বাজছে, হুম, এটা মানুষ বলে না যে আগুন লাগানোর এনার্জি থেকে হুম, একটা, আমার তো বাংলা সত্যজিৎ রায়ের মাটি, বাংলা রবীন্দ্রনাথের মাটি, বাংলা সৃষ্টির মাটি, বাংলা কৃষ্টির মাটি, বাংলা বাঙালির মাটি, বাংলা হিন্দুত্বের মাটি, আমরা চিরকাল তাই দেখে এসেছি। তো বাড়ির আগুন লাগাবার বাংলা কোথাও ছিল না। এই যে বামপন্থী চিন্তা, এটা কোনোদিনই ছিল না, কোনো জায়গা ছিল না, জোর করে রাখা হয়েছিল। এবং এই বামপন্থী চিন্তা, এই অ্যাগ্রেশন, এই মানুষের হিংসার যে একটা প্রকাশ, যে কোনো মানুষের বলে না যে ভয়েস অফ দ্য পিপল, সেটাকে সাপ্রেস করে একটা হিংসার প্রকাশ মুখে বসিয়ে দেওয়া, এই ফাইল চোরের মাধ্যমে একটা রাজনৈতিক দল জিতেছে। হুম। মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছে, কেউ কারোর গিয়ে কলার ধরছে না, ডিম ছুটছে হয়তো, সেটা ডিমটা আয়সা করে কেউ মারা যাচ্ছে না ওটা তাতে। কিন্তু ডিজেটাল লিঙ্ক। হ্যাঁ, মানে তুমি ডিম আর জুতো বলতে চাইছো। আচ্ছা, তো মানুষ চিৎকার করছে, নাচছে, নিজেদের ক্ষোভটা বার করছে, কিন্তু বাড়িতে আগুন লাগাচ্ছে না। তো এটা আমরা বলি বাংলার মাটি তো রেভলিউশন, মানে বিপ্লবের মাটি। যদি বিপ্লব আক্ষরিক অর্থে আমরা বলে থাকি, তো হুম। এটা হচ্ছে বিপ্লব। দ্য থটফুল বেঙ্গলির মিউজিক ক্রিয়েশনের অন্যতম কাণ্ডারি, লিরিসিস্ট এবং কম্পোজার রিভোদা। রিভোদা, তোমাকে স্বাগত জানাই আজকের এই আড্ডায়, আজকের পর্বে।
তোমাকে পেয়েছি যখন গান সম্পর্কিত প্রশ্ন থাকবে। এই যে থটফুল বেঙ্গলির গানগুলো ভাইরাল যাচ্ছে, তার পেছনে তোমার ক্রিয়েশন, তোমার লেখা, তুমি লিখেছো, সেই লেখা আজ মানুষের মুখে মুখে, মানুষের ফোনে ফোনে ছড়িয়ে পড়ছে। এটা একটা উদ্দীপনার জায়গা, যেমন একটা মুক্তিরও জায়গা তোমার একটা শিল্পী হিসেবে। এই পুরো বিষয়টায় তুমি আলোকপাত করবে। নতুন করে আলোকপাত করার কিছু নেই। হুম। চ্যানেলটার নাম, মানে আমাদের দলের নাম হচ্ছে থটফুল বেঙ্গলি। থটফুল মানে হচ্ছে বাঙালির চিন্তা, মানে হচ্ছে বাঙালি এবং বাংলা যে চিন্তা করতে পারে সেটাই হচ্ছে আমাদের চ্যানেলের মেন প্রোপাগান্ডা। তো সেখানে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, কোনো কলহল নেই, কোনো মারামারি নেই, কোনো ধর্মবিদ্বেষ নেই, কোনো কাদা ছড়াছড়ি নেই। কিন্তু আমাদের মধ্যে একটা আছে যে কোথাও না কোথাও পশ্চিমবঙ্গে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে 34+15 তার আগে যারা বাঙালি হিসেবে খ্যাত সারা বিশ্বের দরবারে, সে রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা আমাদের স্বামী বিবেকানন্দ হোক, যারাই এসছে, সুভাষচন্দ্র বোস, প্রত্যেকে কিন্তু বাঙালি হিসেবে ভারতে না, সারা বিশ্বে তাদের নিজের একটা ইম্প্যাক্ট ফেলে গেছে। কিন্তু বিগত 34+15 বাঙালি বা নিজের স্বাদ হারিয়ে ফেলেছে। ইলিশ মাছের যেরকম এখন পদ্মার ইলিশের গন্ধ চলে গেছে, যেহেতু 1 বছর পরে খাই আমরা, সেই জন্য বাঙালিরও এখন যেন স্বাদ হারিয়ে ফেলেছে। বাঙালি স্বাধীন বাঙালি হয়ে গেছে। মানে তুমি সৃষ্টির দিকটা কমে গেছে হ্যাঁ বলছো। হ্যাঁ 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 আমাদের যে কথা আছে না, যে সৃষ্টি স্থিতি বিনাশানো, তো বিনাশানমে চলে এসেছি, সৃষ্টি আর স্থিতিটা কমে গেছে। তো সমস্যাটা হচ্ছে ওইখানে নিয়ে। তো রক্তটা তো ওই সুভাষচন্দ্র বলে দিয়েছিল না, রক্ত দিতে, আমি রক্ত দিয়েছিলাম। তো রক্ত দেওয়ার সময় লোক বললো আপনার কি রক্ত, বললো বাঙালি রক্ত। হ্যাঁ, তার মানে বিদ্রোহী রক্ত, আপনার সাথে লাগা যাবে না, ঠিক আছে। আচ্ছা। তো এখান থেকেই হচ্ছে থটফুল বাঙালির হুম, মানে শুভ সূচনা হয়। হুম। তো যখন আমার কাছে এরকম অফার এসেছিল হুম, যে আমরা বাংলার জন্য কিছু করতে চাই, হুম, তখন আমিও ভাবলাম যে কথা মানে চিন্তাধারা এক, হুম। যদি আমি জেনজিতে না গেঞ্জিতে পড়ি বুঝতে পারছি না, কিছু একটা বানানো যায়, মানে আমি একটা কিছু বানাতে পারি। হুম, তো ওই চিত্ত চেতা বয়স শূন্য উচ্চতে শীত হুম, বলে আমি নামে বললাম এই ভিড়ের মাঝখানে। হুম, তো এই ছিল মানে নতুন করে এই ভয় পাওয়া, ওই ভয় পাওয়া, বা এটা করব সেটা করব, সর্বপরিসর কোনো ভাবনা নিয়ে আমার থটফুল বাঙালির সাথে যুক্ত না। হুম, বাঙালি যে চিন্তা করতে পারে, বাঙালির মেরুদণ্ড যে সারা জীবন শক্ত, হুম, বাঙালি যে বাঙালির একটা কথাই আছে যে মুচকাবে তবু ভাঙবে না। হুম, তো আমরা ওরকমই টাইপের। তো সেটাই হচ্ছে আজকের থটফুল বাঙালির সব থেকে বড় হুম। কি বলবো, আমাদের প্রোমো, যেটা ঠিক, হচ্ছে ঠিক। সব থেকে বড় প্রোমো হচ্ছে যে আমাদের যে কোনো পরিস্থিতিতে কেউ যদি আমাদের মুখে কাপড় চেপে রাখে, কেউ যদি আমাকে মুখে সেলো টেপও দিয়ে দেয়, তো আমরা এটা বলতে পারি যে রাজা তোর কাপড় কোথায়। হুম, রিভা, আমাদের যেটা মজার গান, যেটা মানুষের মানে ফাইল চোরের আগেও হুম। আরো বেশি ভাইরাল হয়েছিল, এবং ইলেকশন যখন মানুষ ভোট দিতে যাবে কিনা ভয় পাচ্ছিল, তো মনে আছে নিশ্চয়ই, হুম। হ্যাঁ, আমরা আমি ভয় করব না, আমরা একটু আমরা শুনি। ভয় করবো না, আর করবো না, হ্যাঁ, মরার আগে আর মরবো না, মরবো না, হ্যাঁ। ঠিক আছে। তো ওই জিনিস আমি ভয় করব না। আমরা ভয় করবো না, ভয় করবো না। করবো না মরবো না আর ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না, ভয় করবো না, ভয় করবো না, মরার আগে ভাই মরবো না। আমাদের কথা, আমাদের মেন মোটোটাই ছিল হচ্ছে মানুষ যে একটা নিজস্ব, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে যে গানটা নিয়ে আমাদের সব থেকে বড় আলোচনার বিষয়, যে ফাইল চোর হুম, ফাইল চোর সারা পশ্চিমবঙ্গে একটা জিনিস দেখেছে, শুধু সারা পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষ দেখেছে, সারা বিশ্বব্যাপী দেখেছে যে প্রত্যেকে রিলস বানাচ্ছে। হুম, মানুষ তখন রিলস বানায় যখন সে সেই জিনিসটার সাথে নিজেকে কানেক্ট করতে পারে। হয়তো অনেকে অনেক কিছু বলতে চায়, হয়তো অনেকের হাতের কলম চলে, অনেকের লেখার মাথায় আসে, কিন্তু বাথরুমের বেরিয়ে আসার পরে সেটা আর লিখতে পারে না, তার কারণ তার মাথার মধ্যে চলে যদি আমি বলি, তারপরে যদি আমার কোনো
সমস্যা তৈরি হতে পারে। হুম কিন্তু আজকে যখন আমরা ফাইল চোর তৈরি করেছি বা যেই ধরনের প্যারোডি বা বিভিন্ন যেসব গান তৈরি করেছি, হুম মানুষ কিন্তু রিলস বানিয়েছে। ফাইল চোর মমতাটা ফাইল চোর, চুরি করা কাজর, মমতাটা ফাইল চোর, পিসি চোর, ভাইপো চোর, চোরের দলের সবাই চোর, চাল চোর, গরু চোর। ঘাটের দলের সবাই চোর। হুম থেকে এটাই বোঝা যায় যে মানুষ তাদের কথাগুলো আমার কথা থেকে নিজের সাথে ফিল করতে পেরেছে। আর আমার একটা নিজস্ব মোটো আছে যে যে ব্যথা যায় না বলবে হুম হুম হুম। সে ব্যথা কমে কলমে। বাহ তো সেই কলম দিয়ে আমার শুধু কলম চলেছে আর মানুষ শুধু ভালো হয়েছে। দারুণ কথা কিন্তু। আমাদের বারবার বলি আমরা বাংলা হ্যাঁ। হচ্ছে বিপ্লবের মাটি, হ্যাঁ ক্ষুদিরামের মাটি। হ্যাঁ তো সেই বিপ্লবটা যে এখন এই যে মানুষের বিপ্লব হয়েছে সেটা কিন্তু হ্যাঁ। লেখা, গানে, কবিতায়, তাই বাঙালির সৃজনশীলতায় হয়েছে। হুম সেটা আমরা ধর্মের ক্ষীর বলি, সেটা আমি ভয় করব না বলি, হুম। আমরা র্যাপ বলি, বাংলায় প্রথম র্যাপ দিয়েছি। হুম। হুম। বাংলা দেখো হাসছে, দাদা এবার আসছে। তো সেটা বাংলা দেখেনি এই হুম। জিনিস। না আমি কি একটা মাঝখানে দাদাকে ইন্টারাপ্ট করলাম যে হুম একটা আমি লেখা লিখেছিলাম থটফুল বাংলা ছিল যে গরিব রক্ত হচ্ছে শক্ত, নিজের শক্তি নিজের থাক, শ্রমিক শিল্প নেই বিকল্প, বাংলা এবার দিচ্ছে ডাক। হুম তো একটা জিনিস কি, যারা প্রাক্তন হুম প্রাক্তন যারা, তারা আমাদের প্রথমে যারা প্রাক্তন শিখিয়েছে তারা বলেছে যে শিক্ষার কোনো দরকার নেই, আর তারপরে প্রাক্তনরা এসে বলেছে যে মানুষের ভাষা বলার কোনো দরকার নেই, একদম। কাকের ভাষা কাকা কুকু এই ধরনের কথা বলো, তারপরে বলেছে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা এই ধরনের কথা বলেছে। সেটাই তো এই সাহিত্য হয়ে গেছে। হ্যাঁ 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ মানে হুম। তো একটা জিনিস কি, যারা প্রাক্তন হুম প্রাক্তন যারা, তারা আমাদের প্রথমে যারা প্রাক্তন শিখিয়েছে তারা বলেছে যে শিক্ষার কোনো দরকার নেই, আর তারপরে প্রাক্তনরা এসে বলেছে যে মানুষের ভাষা বলার কোনো দরকার নেই, একদম। কাকের ভাষা কাকা কুকু এই ধরনের কথা বলো, তারপরে বলেছে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা এই ধরনের কথা বলেছে। সেটাই তো এই সাহিত্য ধর- হয়ে গেছে। হ্যাঁ 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ মানে আমরা প্রথমে আগে দেশের সাহিত্য পড়াশোনা করতাম, তারপরে দেখলাম আন্দোলন কোথায় কোথায়, মানে গীতাঞ্জলি থেকে কথাঞ্জলি। গীতাঞ্জলি থেকে জলাঞ্জলি, এটা আচ্ছা, ও কথাঞ্জলি আচ্ছা, না। আচ্ছা। আমি ঠিক আছে? আমি ক্ষমা চেয়ে তো- নিচ্ছি দর্শক। হ্যাঁ তো ওটা গীতাঞ্জলি থেকে জলাঞ্জলি হয়ে গেছে, তারপরে এখন ব্যাপারটা হয়ে গেছে সবাই জেনে গেছে, এখন শান্তিটা অশান্তিতে পরিণত হয়ে গেছে, নিকেতনটা আমার কাছে রাখছি, নিকেতনটা আমার বাড়ির নাম। তো এটা কথা মানে সত্যি লিরিসিস্ট, সেটা বোঝা যাচ্ছে। প্রতি কথায় আমাদের রিভো বুঝিয়ে দেয় যে বাংলা এবং বাঙালি এখনো লিখতে বলেনি, সত্যজিতের মাটি এখনো সত্যজিতের আছে, রবীন্দ্রনাথের মাটি এখনো রবীন্দ্রনাথের আছে, এবং সনাতনী বাংলার যে চিন্তা, হুম বলে না মূল চিন্তা। আমরা বন্দে মাতরম দিয়েছি, তো হুম। বন্দে মাতরম নতুন একটা বন্দে মাতরম দেওয়ারও লোক আমাদের আছে, হ্যাঁ, এখনো বাঙালি পারে। একদম একদম বাঙালি পারে, এবং বাঙালির কলমের ধার যায়নি। বাঙালির কোনোদিন কলমের ধার যায় না, তাই জন্য বাঙালিকে যদি চেপেও রাখা হয়, বাঙালি সেখান থেকেও অসত্য গাছ বট গাছ যা ইচ্ছা তৈরি করে দিতে পারে। এটা বাঙালির সারা জীবনের বলবো আভিজাত্য। সেই হুম। জন্যে প্রবাসে বাস করেও যে হুম বাঙালি বা প্রত্যন্ত গ্রামে থেকেও যে বাঙালির যে রক্তে যে হুম। বাঙালি আনা থাকে, সেটা আমার পাশে একজন বসে রয়েছে, কিছুক্ষণ আগে আমাদের আরেকজন দাদা বলে গেছে, দুজন দাদাই বলে গেছে, তারা কিন্তু বাঙালি আনার লড়াই করে গেছে। কিছু লোকের মতন এটা বলেনি বাংলায় থাকতে গেলে বাঙালি বলতে হবে, আর বাংলায় থাকতে গেলে বাইরে থেকে আসা লোকেরা বহিরাগত, মানে বাংলায় যারা কথা বলবে তারাই বাঙালি, এরকম কিন্তু কেউ বোঝেনি। আমাদের বাংলায় কিছু লোক আছে যারা বলে যে বাংলায় থাকা মানে তাকে বাংলায় কথা বলতে হবে। যাদের হৃদয় ঔরঙ্গজেব, টিপুর প্রেমী যারা, নাম করতে গোপাল পাঠার লজ্জিত হয় যারা, 46-এ অ্যাকশন নিতে ডাক দিয়েছিল যারা, এই বাংলায় বহিরাগত তারা। চণ্ডী পাঠের মন্ত্র ভুলিয়ে আরবি বলছে যারা, দুধেল গাইকে তুষ্ট করতে অ্যান্টি সিএএ যারা। বাঙালি আনা তোমার মধ্যে আছে, যদি তোমার মধ্যে বাঙালি আনা থাকে, তুমি যদি বাংলার কথা বলো, তোমার মধ্যে যদি বাংলার গন্ধ, বাংলার বর্ণ, বাংলার আভিজাত্য বোধ থাকে, তাহলে তুমিও বাঙালি। আমি এটা মনে করি। বাহ। এই যে তোমার ক্রিয়েশনের সাথে সাথে তোমারও পথ চলা, তোমারও বেড়ে ওঠা, তোমার ব্যক্তি মানুষ হিসেবে বেড়ে ওঠা, এটা তোমাকে ভেতর থেকে কতটা শক্তি জুগিয়েছে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে? ওই ব্যাপারটা হয়ে গেছে, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন আছে যে লিখে দিল দিল
বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে। হুম। তো সমস্যাটা ওখানেই যে আমাদের যখন এই কাজের সাথে আমি প্রথমবার যুক্ত হয়েছিলাম, আমাদের প্রচুর পরিমাণ থ্রেড কালচারের মধ্যে পড়তে হয়েছে, প্রচুর হুমকি এসছে। আচ্ছা আমরা কোথাও না কোথাও ভয়ে থাকতাম যে কিছুই ছাড়া যায় না। হ্যাঁ, আচ্ছা আমরা কি বাইরে এসে সেইভাবে সবার সাথে কথা বলতে পারবো? কিন্তু মজার ঘটনা হচ্ছে হুম আমার গান আমার কানের পাশেই বাজছে, আমি বলতে পারছি না এটা তো হুম আমার। হুম মানে ব্যাপারটা ঠিক। এরকম যে নিজের সন্তানকে বলতে পারছি না নিজের সন্তান, ওটা হুম নিজের সন্তান, তার হুম কারণ ওর হয়তো কোনো পরবর্তীতে কোনো একটা সমস্যা আসতে পারে। হুম আজকে বাংলাতে একটা জিনিস মানুষ পরিবর্তন দেখেছে। আজকে বাংলা একটা পরিবর্তন দেখেছে যে বাঙালি এবং সারা বাংলার মানুষ মন খুলে কথা বলছে। যেটা এতদিন বাংলাতে ছিল না। যারা বলেছে ৩৪-এ যারা ছিল তারা এক ধরনের রঙ্গমঞ্চ দেখিয়েছে। বিগত ১৫-তে যারা ছিল তারা আরো সুন্দরভাবে দেখিয়েছে এবং যতবারই কেউ রাজাকে ইয়ে করতে গেছে, রাজার বিরুদ্ধে প্রশ্ন তুলতে গেছে, হুম তখনই বলেছে যে অনাহারে নাহি খেয়ে বেশি খেলে পারে না। ব্যাপারটা এরকম হয়ে গেছে। কিন্তু গল্পের পরিসমাপ্তি কিন্তু আহ, এটাই দেখানো হয়েছিল যে যদি রাজার তেওয়ার যখন বেশি হয়ে যায় তখন রাজাকে বিনাশের জায়গায় যেতে হবে। তো সেই সেই আজ বিনাশের জায়গায় আমরা দাঁড়িয়ে নেই, আমরা সৃষ্টির জায়গায় রয়েছি। তাই ওই থ্রেড কালচার, ওই বাবুয়ানা ব্যাপার, ওই কাজ দেব না বা কালকে এই কাজটা করে আমার কি হতে পারে, আজ কিন্তু এটার পতন হয়ে গেছে এবং এই পতনটাই হচ্ছে বাঙালির জয় না, শুধু মানবিকতার জয়। আচ্ছা তোমার কি কখনো এই বাধার সম্মুখীন হওয়ার পর মনে হয়নি যে না এতটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে বিষয়টা? তুমি যে থামোনি তার পেছনেও তো একটা শক্তি কাজ করেছে, একটা অনুপ্রেরণা কাজ করেছে। আমার 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 না থামার একটা বিশাল বড় কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমার একটা পাশে বসে রয়েছে আর একটা আমার শরীরের মধ্যে বইছে। তো পাশে বসে রয়েছে তো সে সে হচ্ছে সেনাপতির মতন। মানে শুধু সে না, আমাদের পুরো টিমের মধ্যে একটা এমন অ্যাটমসফিয়ার ছিল যে যেরকম শিবাজির মধ্যে ছিল না যে শিবাজির কথা বলে দিলে বাকি সবাই চাঙ্গা হয়ে যায়। হুম দল বড় হতে হয় না, মনোবল বড় হতে হয়। তো আমাদের দলটা ছিল খুব ছোট কিন্তু আমাদের মনোবল ছিল একদম আকাশ ছোঁয়া। এখানে একটা জিনিস হুম। বলি যেটা হ্যাঁ। বিভো বলছে বারবার, যে আমরা যদি হিস্ট্রির দিকে যাই, ইতিহাসের দিকে যাই, যে আমাদের শিবাজি মহারাজের একটা ছোট্ট, আমরা বলি না প্লাটুন, ছোট্ট দল, হুম তার দ্য প্রজেকশন অফ দ্যাট স্মল সেট অফ পিপল যারা খুব পাওয়ারফুল, ডেডিকেটেড, ফোকাস, কি করতে চায় জানে, রোজ দিন চেষ্টা করছে। হুম তো আমরা সেই শিবাজি মহারাজের ছোট ছোট কাহিনী পড়েছি যে ছোট একটা সেনা, তারা মোগল সেনাদেরকে ঠেকাচ্ছে। গোটা ভারত দখল হয়েছে, দাক্ষিণাত্য দখল হয়নি, মারাঠা দখল হয়নি, তো এরকম পারেনি। হুম তো আমরা নিজেদেরকে ভাবতাম বা ভাবতে ভালোবাসি এখনো যে আমরা সেই ছোট বাঙালি ক্রিয়েটিভ মানুষ। হুম আজকে এই কাহিনীর মাধ্যমে সবাই আমরা রিভু, কেডি, সবার কথা বলছি, কেউ জানে না পেছনে কারা আছে, অথচ সবাই ফাইল চড়ে নাচছে। তো আমরা নিজেদেরকে ভাবতাম যে আমরা হচ্ছে শিবাজি মহারাজের সৈনিক। বাংলায় সনাতনী এই বিজয়ের পতাকা হয়তো আমরা আমাদের প্রচেষ্টায় মানুষের মাধ্যমে কোনো না কোনো দিন গাড়তে পারবো। তো সেটাই আজকে আমরা ইলেকশনের মাধ্যমে দেখতে পাচ্ছি, সেটা হয়েছে। এই মানুষগুলো পিছনে থাকাতে আর কোথাও না কোথাও ওই বাঙালি আনাটা ভিতরে থাকা চাকার দেওয়াতে হুম কোথাও না কোথাও ওই দমে যাওয়ার ব্যাপারটা, ওই আটকে রাখা বা ওই ওই নিজেকে বলে দেওয়া যে না আই এম ডান, হুম এটা কখনো আসেনি। বারবার যতবারই চ্যালেঞ্জ এসছে ততবারই মনে হচ্ছে চলো আই এম রেডি ফর দ্যাট। তো হুম এইটাই হয়ে গেছে আমাদের সব থেকে। আজকে মানুষ আমাদের সাথে রয়েছে, আমাদের পাশে এসে অ্যাপ্রিসিয়েট করছে। সবকিছুর মাঝখানে একটা জিনিসকেই ভাবছি যে আমাদের বুনিয়াদটা কোথায় ছিল, যে যখন আমরা ক্লাস 1-এ ছিলাম সেই দিন যদি আমরা ছেড়ে দিতাম তাহলে এই মজাটা হয়তো সেদিন আমরা পেতাম না। ফাইল চোর হতো না, ফাইল চোরের হিস্ট্রিটা হতো না। ফাইল চোর তৈরি হতো না। আমি কখনো এটা লিখতে পারতাম না যে ঠান্ডা ঘরে বসে পেতনি বুড়ি হাসি। তো এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে এই লাইনটার মানেটা কি। আমি বললাম এটা আমার লাইন না, এটা মানুষের কাছ থেকে চুরি চামারি করে শুনেছি
তারা বলছে পেতনি, আমি লিখে দিয়েছি পেতনি। যদি আমার নামে কেস হয় তাহলে তাদের নামে কেস। এবার মানে আইনের ধারায় তো আর জনসমক্ষে অ্যারেস্ট করা যায় না। তারা যদি তাদের কথা, তারা যদি জনগণ হয়, তাহলে হুম। আমার লেখা তাদেরই লেখা, আমার কথা তাদেরই কথা। আমাদের থটফুলের বেঙ্গলির কথা হচ্ছে সমস্ত বাঙালির কথা, যারা হয়তো প্রকাশ্যে এসে প্রান্তিক- সমস্ত কথা প্রান্তিক বলতে পারে না। হুম। সে প্রান্তিক হোক, সে বাইরের হোক, সে অ্যাব্রডেড থাকুক, যেখানেই থাকুক না কেন, যে কোনো বাঙালি যারা বাঙালি আনাকে আজও পর্যন্ত মেনে চলে এবং এটা ভাবে যে ওর কথা আমার কথা, ওর কথা আমার কথা, আমাদের সবার কথা একসাথে কথা। এবং সব থেকে শেষ হচ্ছে যে বাঙালিরা বড় ইউনাইটেড। হুম। আমরা পুজোর এইটা আমরা বোঝাতে চাইছি থটফুল বেঙ্গলি দিয়ে, যে শুধু পুজোর 4টে দিন আমরা বাঙালি না, আমরা সারা বছর বাঙালি। মনে প্রাণে বাঙালি। আমরা মনে প্রাণে বাঙালি, তার কারণ মনে বাঙালি, প্রাণে বাঙালি, সে বাঙালি। সে বাঙালি। এই তো তোমার এতগুলো কাজ ভাইরাল হয়েছে, তার মধ্যে তোমার পছন্দের কাজটা যদি বলি, সব থেকে তোমার মানে ক্রিয়েট করে ভালো লেগেছে, কিন্তু হয়তো মানুষের কাছে অতটা বেশি অ্যাপ্রিসিয়েটেড হয়নি, এরকম কিছু আছে? হ্যাঁ, এরকম আছে, কিন্তু আমার কাজগুলো হচ্ছে আমার সন্তানের মতন। হুম। তাই বড় সন্তান এমবিবিএস হয়েছে বলে আর ছোট সন্তান দোকান চালায় বলে আমার খুব একটা কষ্ট নেই। যদি ছোট সন্তানকে দেখে আরো 4টে লোক, মানে এটা তো একটা ইকোসিস্টেমের মতন চলে। হুম। মানে সবাই যদি ডাক্তার হয়ে যায় তাহলে আর মুদির দোকানটা কে চালাবে, মানে ডাক্তারকে খাবারটা কে সাপ্লাই দেবে? হুম, হুম। তো আমার ছোট সন্তানও যতটা আমার কাছে প্রিয়, আমার হুম। মেজ সন্তানও যতটা আমার কাছে প্রিয়, ফাইল চোরও আমার কাছে যতটা প্রিয়, হুম। মনে বাঙালিও ততটা প্রিয় আমার কাছে। আমার খাও ধর্মেরও প্রিয় যত প্রিয়। আমরা একটু ধরি না, খাও ধর্মের ক্ষীর, ইনকেলাব নারায় তাকবীর, হও ফেজ ঢাকা শির, নাহি ভয়। আচ্ছা ভাস্বরদা, গল্পের মাঝে মাঝেই উঠে এসেছে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হয়েছে তোমরা। এই যে বাধাগুলো, অবস্টাকেল গুলো ওভারকাম করলে কিভাবে, এই স্ট্রাগল পিরিয়ডটা কিভাবে নিজেরা লড়ে নিলে? এই যে আমরা যখন কথা বলছিলাম, বারবার উঠে এসছে বাংলার মাটি বড় দুর্জয় ঘাঁটি। হুম। তো আমাদের বাংলায় যে এত কিছু ঘটেছে, বিপ্লব ঘটেছে, এবং এই বিপ্লবের লেনিন তো আর যাদবপুরে এসে সমাজতত্ত্ব পড়াতেন না, আর মার্কস আমরা এখানে বইয়ে পড়িনি কি করে সাম্যবাদের মানুষের মনে ভালো কাজ করবে, সৃষ্টি হবে, এসব কিছুই আমরা পড়িনি। এর ফলে একটা জিনিস অবশ্যই হয়েছে, এই যে সরকার এই একটা পরিস্থিতি তৈরি করে, যখনই প্রত্যেকবার ইলেকশন হয় তোমার ঘর জ্বালিয়ে দেওয়া হবে, তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হবে। এটা 2021-এ, তার আগে পঞ্চায়েত ইলেকশন তারপরে দেখেছি, কিন্তু 2021-এর ইলেকশনের পর এটা একটা অন্য মাত্রায় যায়। আমরা আমাদের দলের অনেক লোককে, যার যে আমরা প্রথম আমাদের তোমার মাধ্যমে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবার সাথে কথা বলছি, সবাই তাদের নাম জানছে, তাদেরকে যে সরকার একজন নারী নিরাপত্তা দিতে পারে না, যে মহিলা মুখ্যমন্ত্রী নারী নিরাপত্তা দিতে পারে না, সেই মুখ্যমন্ত্রীর পুলিশ আমাদের কাছে ফোন এসছে, আমাকে ফোন করেছে, তোমার পাসপোর্ট সারেন্ডার সাসপেন্ড করিয়ে দেওয়া হবে, বহু এফআইআর লঞ্চ হয়েছে, কেস হয়েছে, ধমকি দেওয়া হয়েছে, বাড়িতে ডেকে আনা হয়েছে, এমন কিছু নেই যা হয়নি। তো একবার ভাবো, যে সরকারের প্রধান কাজ নিরাপত্তা দেওয়া, সেই সরকার জিতে আসার পর যেটা করেছে, তাদের হয়ে যারা দাঁড়ায়নি, যারা মানুষের কথা বলেছে, প্রান্তিক মানুষের কথা বলেছে, বাংলা বাঙালি সনাতনী মানুষের কথা বলেছে, ধমকের সুর এবং ধমকি আর আগুন লাগানো ছিল একমাত্র ভাষা। তো আমরা সবাই মোরলেস ফেস করেছি। ব্যাঙ্গালোরে আমাদের যা একটা এক্সটেন্ডেড বড় টিম আছে, আচ্ছা, আমরা যারা বিদেশে থাকি প্রবাসী বাঙালি, আমি ফেস করেছি। আমাদের প্রত্যেক টিম মেম্বার, আমি একজন একজন করে নাম বলছি না, লালবাজার থেকে আমরা বলতাম মমতার পুলিশ, যারা চোর ধরতে পারে না, কে খুন ধর্ষণ করেছে ধরতে পারে না, তারা এটা ঠিক খুঁজে বার করতে পারে, একটা ন্যারেটিভের পোস্টারকে ডিজাইন করেছে, তাকে ধমকি দেওয়া, রাতে পুলিশ পাঠানো। এ তো শুধু আমরা নই, সবাই দেখেছে, জনমানুষ দেখেছে, সাধারণ মানুষ ব্যতিব্যস্ত হয়েছে। তো পোস্ট আমরা এর আগেও দেখেছি, যে আমাদের বলা হতো দুয়ারে সরকার, আমরা দেখেছি অম্বিকেশ মহাপাত্রর কেস, একটা কার্টুন সে বানায়ও নি, একজন প্রফেসর মানুষ, তার ভালো লেগেছে, ওই দেখো সোনার কেল্লা, সত্যজিৎ রায়ের সেই ফেমাস জিনিস, সে ফরওয়ার্ড করেছে। দুয়ারে সরকার নয়, দুয়ারে একেবারে পুলিশ। তো সেটাও চেষ্টা হয়েছে।
আমরা বুদ্ধিমান মানুষ, টেকনোলজিটা বুঝি, ওনারা যেমন বোঝেন, আইন আদালত বুঝি। তো আমরা এই যে লড়াইয়ের, এই যে জার্নিতে আমাদের, এক তো বললাম বুকে জ্বালা পেটে আগুন, বাংলার মাটি দুর্জয় ঘাটি। আমি সবসময় বলি, আমরা সবাই একই কথা বলতাম। এই যে তুমি আমি আলোচনা করছি, এই কথাটা আমরা তখনই বলতে পারি যদি মাটিটা থাকে, টেবিলে বসার জায়গাটা থাকে। যদি মাটিটাই চলে যায়, কথা ভোট আলোচনা করার জায়গা থাকে না। তো আমাদের কাছে অপশন ছিল না যে আমরা এই জিনিসটা যে কোনো ভাবেই ছেড়ে দেব। তো তার জন্য অন্যতম কাণ্ডারি আমাদের ব্যাঙ্গালোরে বসে থাকা বন্ধুরা রয়েছেন, প্রবাসে বসে থাকা বন্ধুরা রয়েছেন, যারা সব সময় কেউ লয়ারের ব্যবস্থা করেছেন, কেউ কোনোভাবে পাশে দাঁড়িয়েছেন, কেউ রাত্রেবেলা কথাটা বলেছেন, রাত্রি 1:30-2টার সময় কারো বাড়িতে পুলিশ এসছে, কি করব, ফোনটা ধরেছেন। তো এই মানুষগুলো আমাদের পথিক তো আছেই, পথিকের পাথেয় হয়েছেন, এবং সেই পাথেয়ের মাধ্যমে আমরা এই লড়াইটা দিতে পেরেছি। এবং সেই লড়াই দিয়ে এই যে 21 থেকে 26 এই 5 বছরের লড়াই কঠিন, বহু মানুষ, বহু ন্যারেটিভ লেখার লোক, বহু পেজ বন্ধ হয়ে গেছে, কিন্তু থটফুল বেঙ্গলি থামেনি, মনোবল হারায়নি, মনোবল হারায়নি, থামেনি আর থামবে না। আচ্ছা, থটফুল বেঙ্গলির কাছ থেকে মানুষ আগামী দিনে কি কি পেতে চলেছে, এটা তো একটা মানুষের কাছে প্রশ্ন। এরপরে কি আসবে, আমরা কি দেখতে পাবো, এবং এই যে পডকাস্ট শুরু হলো, এই জার্নিটা কিভাবে প্রতিফলিত হবে আগামী দিনে, সেই বিষয়ে তুমি এবার বলবে। স্মৃতি, তুমি একটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস বললে, যে লোকে আমাদের কথা শুনবে কেন। সরকার, আমরা যেটা চাইছিলাম একটা বদল হোক, মানুষের গলা বন্ধ করে রেখেছে, মুখ চেপে রেখেছে, সেটা হয়ে যাক, সেটার থেকে মানুষ মুক্তি পাক, সেটা হয়ে গেছে। তাহলে এখন কি আছে? আমরা যেটা বামপন্থার ভুল পথ নিয়েছিলাম দীর্ঘ 34 বছর, তারপরে তোষণের পথ নিয়েছিলাম, এখন মানুষ মুক্তির স্বাদ পেয়েছে। তো আমরা বাংলার যে মাটির গন্ধ, বাংলায় যে মাটির সফলতার কাহিনী, বাংলায় যে প্রান্তিক মানুষ থেকে সফল মানুষ হওয়ার একটা কাহিনী, একটা কথা হয় না যে যে ভিক্ষা করে, সে ভিক্ষা করে কোনোদিন রাজা হতে পারে না। তো বাঙালি এই যে এখন নতুন স্বপ্ন দেখছে, সে ভিক্ষা করবে না, সে রাজা হবে, সে রাজা তৈরি করবে। সে বাংলা যে একসময় পুরো ভারতকে নেতৃত্ব দিয়েছে, সুভাষচন্দ্রের বাংলা, বিবেকানন্দের বাংলা, আমাদের বঙ্কিমচন্দ্রের বাংলা, সেই পথে হাঁটবে। এবং সেই যে কাহিনী, আমরা একটা কথা বলি, ইন্সপিরেশন অ্যান্ড পার্সপিরেশন, বাঙালি পার্সপিরেশন দেবে, আমরা সেই ইন্সপিরেশনের যোগানটা থটফুল বাঙালির মাধ্যমে চিরকাল দিয়ে যাব। আচ্ছা, আরো একটু যদি সহজ ভাষায় বলো সাধারণ মানুষের জন্য, থটফুল বাঙালির পরের এপিসোড গুলোয় কি কি আসতে চলেছে? আমরা সেই সমস্ত বাঙালি প্রান্তিক মানুষ, সে সৃজনশীল কোনো কাজের সাথে যুক্ত হতে পারে, কোনো ধান চাষি হতে পারে, কোনো পাট খেতে কাজ করা মানুষ হতে পারে, কোনো কাঁথা বোনা মানুষ হতে পারে, যে কোনো, সে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে, তার যেখানে বাংলার ইন্সপিরেশনের কাহিনী থাকবে, সেই কাহিনী আমরা সবার মাধ্যমে, এই অসাধারণ আলোচনার মাধ্যমে আমাদের দর্শকদের কাছে, বাংলা এবং প্রবাসী বাঙালিদের কাছে নিয়ে আসবো। অসম্ভব ভালো প্রয়াস। এই প্রয়াস তো সফল হবেই, কারণ আপনারা আছেন দা থটফুল বেঙ্গলির সাথে, এবং আপনাদের এই সহযোগিতা, ভালোবাসা আমাদের শক্তি, আমাদের অনুপ্রেরণা। সঙ্গে থাকুন, ভালো থাকুন। একটা জমজমাট আড্ডার পর্ব আমরা দেখলাম, উপভোগ করলাম। এভাবেই আগামী আড্ডাগুলোতেও আপনাদের সঙ্গে চাইছি। নমস্কার।